মেহুলের গানটা তখন শুনতে পাইনি, কেটে আচ্ছা যাচ্ছিল। আমি আবার সবুজকেও নিয়েছি, ও আমি মেহুলের গানটা শুনে নেব, দিয়ে আমি সবুজ ভাইও অপেক্ষা করুক, সবুজ ভাই লাইভে থাকুক, হ্যাঁ শুনুক, বসে শুনুক। ঠিক আছে, আমরা একেবারে। মেহুলের আচ্ছা হ্যাঁ মেহুলের গানটা আমরা শুনবো। আপনি তাহলে বসতে পারেন অথবা বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপাতত লিভ করছি। হ্যাঁ, হ্যাঁ আমি নিশ্চয় প্রোগ্রামটা আমি শুনবো, মানে হ্যাঁ আমি শুনুন। ফেসবুক থেকে শুনছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আচ্ছা, আমাদেরকে এই ভালো সুন্দর থাকবেন একটা দাদা। সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমিও ধন্যবাদ জানাচ্ছি, অজস্র ধন্যবাদ আপনাদের হ্যাঁ সকলকে। হ্যাঁ, সপরিবারে ভালো থাকুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক দাদা। ঠিক আছে। হ্যাঁ, মেহুলের আমরা এখন গান শুনবো। মেহুলে তখন ভীষণ মানে ভীষণ ডিস্টার্ব করেছে। হ্যাঁ মা, শুরু করো, শুরু করো। হ্যাঁ, আমিও ধন্যবাদ জানাচ্ছি, অজস্র ধন্যবাদ আপনাদের সকলকে। শুরু করো মেহুল, শুরু করো। যাও 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 এবার যাবার আগে রানী, যাও 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 এবার যাবার আগে, কে তোমার আপন রাগে, কে তোমার গোপন রাগে, কে তোমার তরুণ হাসি রাগে, রাগে রানী, যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে, যাও 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 এবার যাবার আগে। রং কর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের ঢাকায় লাগে। যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে, যাও 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 এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জানিয়ে, রক্তে তোমার চরণ লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জানিয়ে, আকাশ আর তারা লাগে, পাষাণ গুহার চোখে জল তারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের বন্ধ জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে তেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, সাধন মাখন লাগিয়ে দিয়ে, যাও 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 এবার যাবার আগে, যাও 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 এবার যাবার আগে। খুব সুন্দর হয়েছে। নমস্কার। খুব সুন্দর করেছে। খুব আজকে সুন্দর মেহুল হয়েছে। মাকে দেখতেও মিষ্টি লাগছে, ভারী মিষ্টি লাগছে, ছোট্ট ভারী পরী। হ্যাঁ, ভারী মিষ্টি, ছোট্ট পরীর মতো লাগছে। গানটাও শুনলাম সুন্দর। আজকে খুব ওদের ওখানে বোধহয় নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। কোথায় বাবা, কোথায় রমেশ দা কোথায়? হ্যাঁ রমেশ দা, হ্যাঁ, বলছি আপনি কি শেষে একবার আসবেন বাকি হ্যাঁ, কবিতাগুলো পড়তে? আচ্ছা শেষে তো? বাকি, হ্যাঁ শেষে, আচ্ছা ঠিক আছে, ওই কোন সময়? 8টা 20 নাগাদ, 8টা 20 নাগাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে ওকে। সুবিধা হবে, আমি অজিতদার কবিতাটাকে আমার অন্য মোবাইলে ট্রান্সফার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম, তাহলে ঠিক অসম্পূর্ণ আছে, থাকবে না। আপনি একবার 8টা 20 দিকে আসুন। ঠিক আছে, আমরা এখন ঠিক আছে, সবুজ ভাইয়ের কবিতা শুনবো। সবুজ ঠিক ভাইয়ের আছে। সঙ্গে এখন একটু, হ্যাঁ সবুজ ভাই অনেকক্ষণ সবিতা ধরে নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, অনেকক্ষণ ধরে সবুজ ভাই অপেক্ষা করছেন। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, সবাই থাকুক। খুব হ্যাঁ সুন্দর ভাই, গাইলো। হ্যাঁ সবাইকেই শুভ
মহানবমীর শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে, শারদ শুভেচ্ছা। আপনাদের আজ আর একটা দিন, রাত পোহালেই উমা যাওয়ার পালা। তো সেই মন খারাপের রাত আজকে বোধহয়, যদিও আজকে অতিমারি আক্রান্ত হয়ে আমরা বাড়ির ভেতরে সবাই উৎসবটাকে উপভোগ করছি, তবুও মনে তো দূরত্বটা, শারীরিক দূরত্বটা মানসিক না, মনের দূরত্ব ঠিক। নেই কোথাও, যে কারণে মন ঠিক। ভারাক্রান্তির পালা। হ্যাঁ। তার মাঝেও আমরা আমাদের মতো করে উৎসবটাকে ঘরে বসেই হয়তো উদযাপন করার চেষ্টা করছি। একদম। আজকে বিদ্যুৎ আপনাকেও ধন্যবাদ, সাথে পরিবারের যারা আছেন কর্মকর্তা থেকে শুরু করে বাকি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি বেশি সময় নেবো না, আমি না না নিন, হ্যাঁ আপনার সময় অনুযায়ী আপনি নিন, সবাই একটু একটু পিছিয়ে যাবে, সমস্যা নেই, সবাই একটু একটু করে পিছিয়ে যাবে। ঠিক আছে। তো হ্যাঁ। আমি প্রথমেই দিবাকর মন্ডল, হ্যাঁ। ওনার হ্যাঁ। একটি কবিতা পড়ছি, প্রত্যাবর্তন। হ্যাঁ। অঝোর বৃষ্টি ধারায় বৃষ্টি ঝরে, ভিড়ল শেষে আমার মনে, কপত একাকার নিশেতে কাঁদছে বসে সংগোপনে, একে একে খুশির লগন আনছে বয়ে আশ্বিনীতে, মনের আবেগ ছুটতে গিয়ে উঠান কোণে থামল শেষে, রোজ প্রভাতে শিউলি কুড়াই মায়ের গলায় স্বপ্ন বুনি, বিপদ নাশে সেই মা আমার বিশ্ব জুড়ে আজকে খুনি, মন্দিরে মার ঘন্টা হারা নিস্তে যায় আজ আজান ভাসে, ধুনুচিটা আগুন হারা কেউ নেই যার কোমর নাচে, শ্মশানে আজ সবের মেলা, রাম ও রহিম একই খাটে, তোর যেটুকু পেলাম দেখা মৃত্যু ভয়ে সেটাও লাটে, দে না মা তুই আধার ঘুচে, মনের জাদুক হরণ করে, শিশির ভেজা কাশের হাওয়া মুক্তির শ্বাস জীবন ভরে, আগমনীর জেগেছে সুর, আর কারে মা দিস না ফাঁকি, চরণ ছোঁয়ায় আসবেই ভোর, সেই আশাতেই আজকে ডাকি। অসাধারণ একটি কবিতা, বোধহয় সময়ের উপযোগী প্রত্যাবর্তন। আমাদেরও আশা রইল সেদিন ফিরবে, উইসাল ওভারকাম, আমরা জিতবই, এই অতিমারির সঙ্গে লড়াইয়ে হয়তো মানুষ একদিন জিতবেই, সেই সময়ের অপেক্ষায় কবির সাথে আমরাও সহমত হলাম এবং একই ডাক দিলাম, উইসাল ওভার, আমরা জিতবই। আরেকটি কবিতা, মন্ত্রমুগ্ধের অস্তিত্ব, কবি পরেশচন্দ্র সরকার। সাধ্যের বাইরে বিস্তার ব্যক্তিয়া ভাষাও ক্ষেপণ, আপামরের বেগতিক অনুভবের শূন্য গর্ভে যাপন, অবিচ্ছেদ্য সুখ স্বাচ্ছন্দ্য বিছি নেই আবহকাল, কায়িকের নির্ভেজাল পরিশ্রমী জ্ঞান চিরকাল, দুঃখের জীবনী ক্ষেত্র ফলে কেন আঁকো অসুখ, আজীবন শুধু আত্মোপলব্ধি দৃশ্যের রয়ে সুখ, যারা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের আসনের চাকচিক্যে, তারা চিরকাল ব্যাপী উড়াবে রং ধ্বজা আধিক্যে, মন্ত্রমুক্ত হয়ে গেলামি খাটো নির্ভেজাল মনুষ্যত্বে, বৃত্তীয় পরিসরে অস্তিত্ব নেই তোমাদের ব্যক্তিত্বে। মন্ত্রমুগ্ধের অস্তিত্বে, এই কবিতা কবি পরেশচন্দ্র সরকারের। ধন্যবাদ ওনাকে, সুন্দর লিখেছেন, অসাধারণ লেখা। তো এরপরে আমি একটি আমার কবিতা বলছি। কবিতা, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছি, আমি একজনকে নিয়ে নিচ্ছি, উনি লাইভে থাকুন আমাদের সঙ্গে, আপনি কবিতাগুলো পাঠ করবেন। হ্যাঁ, 2 সেকেন্ড, শুধু 2 সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বসুন, আমরা সবুজ ভাই কবিতা শুনি।
নদের দাকে নিলেন। অনেকদিন বলছে সবুজ হয়তো রাগ করেছে, সবুজ আমার সঙ্গে কথা টথা বলছে না। সেই দাদা সময় খুব খুব খারাপ আছি, পরিস্থিতি ভালো না, কোথাও আর মানে সেভাবে সময় দিতে পারছি না। হ্যাঁ, যাই হোক, ভালো আছেন তো দাদা? একদম। ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে দুজন হ্যাঁ, গুণী পড়ুন। মানুষকে পাশে দিয়ে আমার বলা চেষ্টা না করছি। না না না, আপনি পড়ুন। তোমার কবিতা আচ্ছা, শুনি, তোমার আমি- কবিতা। হ্যাঁ হ্যাঁ, কবিতা জলধরা ও মৌরলা। জলধরার বিষ নেই ঠিকই, তবে জব্বর কামড়ে ধরার প্রবণতা আছে। তার উপরে সাপের প্রজাতি, সমীহ না করে পারা যায়। মৌরলা আমার অত্যন্ত প্রিয় নিরীহ নির্বিষ মাছ। কামড়ানো তো দূরের কথা, কারোর ক্ষতি করার সাহস ধরে না বেচারা। অসীম পুষ্টিগুণ আর জিভে জল আনা স্বাদের কারণে আমি মাথায় রোজ জাল বলি। বড় ফাঁদে বোকা বানাতে পারে তাই বেউতি জাল। তারপর অনেক ফন্দি ফিকির করে নেমে পড়ি জলে। ঘাই মারিয়ে মারিয়ে ধরে আনি মৌরলা। এরপর ঘষতে ঘষতে পেট কাটা আঁশিন মৃতদেহগুলোকে তেলে মচমচে ভেজে খাওয়ার প্লেটে প্রতিদিন। নির্বিষ জলধরা শুধুমাত্র কামড়ে ধরার প্রবণতায় নিজেকে সুরক্ষিত করে ফেলে। ভ্যালভেলে দলিত মৌরলারা দাঁত দেখাতেও শেখে না, শুধু উচ্চবর্ণের পাতে বংশানুক্রমিক খাদ্যগুণ বাড়ায়। জলধরার মৌরলা একদম মানে অসাধারণ, অন্তর্নিহিত মানে বিরাট, অপূর্ব লেখা। সবুজ সবুজ লেখে দুর্দান্ত। সবুজের লেখাগুলো প্রত্যেকটাই একই এই ধরনের। হ্যাঁ, অসাধারণ। অপূর্ব অর্থবহ, অসাধারণ অর্থবহ অন্তর্নিহিত। হ্যাঁ। আমি থাকবো আর আপনাদের দুজনের কবিতাও পাশাপাশি শুনবো একটা একটা করে। আমি আরেকটা বলে আমি নিই। কিন্তু হ্যাঁ, আরেকটা বলুন বলুন, আরেকটা বলুন। কবিতার নাম বেজন্মা। এবারে সাত সংখ্যা এটি একটি কবিতা প্রকাশ পেয়েছে। কবিতার নাম বেজন্মা। নিন্দে করছি না, তবে উঠতি যৌবনে দেবতারাও বিপদগামী হয়েছে। আর পাঁচ বেদব্যাসের কলমও তাদের দিশা দেখাতে ব্যর্থ। অতঃপর আমাদের কোনো কবির কলম। আর পাঁচটা রাস্তার মজনুর মতো সূর্য কুন্তির প্রেমে পড়ে। কপালে চুমুয়াকে নিষিদ্ধ ঘরের চৌকাট ডিঙোয় কোন দাইমা রাজমহলে বীজ অঙ্কুরিত করে চুপি চুপি। প্লাস্টিকে মুড়ে ডাস্টবিনের পাপস্খালন অমানবিক হতো যদি কিনা এক সুতো পরিবার আগলে দিত চারা গাছটাকে। অতঃপর অধীরথ পুত্রের ব্যতিক্রমী বেড়ে ওঠা। সামাজিক আলো, জল, বাতাস ওর কাজে লাগে না। ওদিকে কুলীন হাতে সময়ের প্রতিশোধক মেখে নিয়ে সব দাগ সব দায় ছেড়ে গঙ্গায় স্নান সেরে নূতন নামাবলী গায়ে তুলে নেয়। সমাজ সূর্যকে এখনো বলশালী দেবতা হিসেবেই দেখে। সেই সূর্যের আশীর্বাদে কুন্তিরা কুমারী থেকে যায়। ভালো মানুষ পাণ্ডুরা মেনে নেয় বা মানিয়ে নেয়। পাণ্ডব জননী মহিষী রাজমাতা হয়ে ওঠে। কিন্তু সেই সমাজের চোখে কর্ণরা বেজন্মা থেকে যায়। কবিতা বেজন্মা। অসাধারণ, দুর্দান্ত অসাধারণ ভাই, দুর্দান্ত অসাধারণ, ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। এবার নদের দ্বার একটা শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমরা বসে আছি। নদের দাস শুরু করুন, তারপরে আমাদের গ্রুপের কবিতা পড়ে পড়বেন। একটা প্রথমে আপনার কবিতা পড়ুন, আমিও একটা কবিতা পড়বো, আপনার নিজের একটা কবিতা পড়ুন।
আগে আমার কবিতা একটা পড়তে হবে, তাই তো? হ্যাঁ, আপনি একটা পড়ুন, আমিও হ্যাঁ, একটা ওকে। পড়বো। আমার কবিতা নয়, আমার বড়দির লেখা একটা কবিতা আমি পাঠ করে শোনাবো। পড়ুন। ঠিক আছে। হ্যাঁ। শুভ মহানবমী। হুম। এই দুর্গাপুজোর ঠিক শুরুতেই একটি কবিতা লিখেছিলাম। অবশ্য অনেকে বলে আঞ্চলিক কবিতা, আমি বলি আমার মতো করে লেখা একটি কবিতা। কবিতার নাম দেবী আইসছেন। শরতেই চেরে বাতাসে লিখেছে মাতন, চল কেনে মা দুর্গার জন্য সব সাজাইলি, মুন্ডারেও সাজায় তুলি কেনে, মাঠের দিকে তাকায়ে চোখ দুই কান ভরি যাইতেছে, শুধু সবুজ আর সবুজ, আকাশ খান নীলে নীলে ভরে গেছে, মা দুর্গা আইছেন যে, দেখ দেখ কেনে সকলের মনের মধ্যে কেমন আনন্দ লাগতেছে। এই আনন্দ খানকে সারাটা বছর ধরে রাখতে পারলে মোরাও ভালো থাকবো রে। চল ভালো থাকি কেনে, আনন্দে থাকি কেনে। বাহ, অসাধারণ, এবারে অসাধারণ। মুখের কবিতা। আর শেষে বলতে পারি শুভ মহানবমী। হ্যাঁ, মহান- আমি একটা পড়ছি এই ফাঁকে। অবশ্যই এবারে বিদ্যুৎদার মুখ থেকে একটা শুনি আগে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বড়দির লেখা একটা কবিতা পড়ছি। বর্ণনাধর্মী কবিতা লেখেন, খুব প্রচুর লিখছেন। বট গাছ। তুমি হে বট গাছ, বৃক্ষরাচির মধ্যে বয়োজ্যেষ্ঠ, তোমার কয়েক শতাধিক পরমায়ু জানি, উদ্ভিদ জগতের মধ্যে একেবারে ভিন্ন, বৃক্ষরাজ তকমার দাবিদার। গ্রীষ্মের যখন দাবদাহ, প্রখর প্রবল প্রখরতা, দুরন্ত আশ্রয় দিয়েছ ক্লান্ত পরিশ্রান্ত পথিকেরে। কত ভবঘুরে যাযাবরের আশ্রয়ও তুমি, অনেক পক্ষিকুলের আশ্রয়স্থল বটে। তোমার সুমিষ্ট ফলে উদর পূর্তি হয় পক্ষিকুলের। বহু ওষুধ গুণাবলী পত্র ছালে বিদ্যমান, শতাধিক বছর ধরে জানো তুমি কত শত ইতিহাস সাম্রাজ্যের উত্থান পতন। তুমি আরো দেখেছো সমাজের শাসন শোষণ, মানুষের অবক্ষয় দুর্নীতি, মানবের সাফল্যেরও সাক্ষী তুমি বটবৃক্ষ। সবকিছু হজম করেছো, সমাজকে তোমার বার্তা হোক সহিষ্ণুতা, সঠতা, নীরবতা, দৃঢ়তা, নীরবতা, সহিষ্ণুতা, দৃঢ়তা, নীরবতা। শত ঝড় ঝঞ্ঝাতেও তোমার স্থির রহে উন্নত। হে বৃক্ষরাজ, অনেক মানবেরা মানবের মনে তুমি নাকি দেবতার আশ্রয়স্থল। বহু মানুষের মনে দেবতাও জ্ঞানে পুজো করে তোমায়। তুমি হে পূজ্য বৃক্ষরাজ, মধ্যে সর্বশ্রেষ্ঠ, হে বটবৃক্ষ। অসাধারণ লেখা। পুষ্পরানী দেরে দাস, আমার বড়দি। আচ্ছা। আমি বলেছিলাম আজকে দিদিকে আসতে, দিদি একটু শরীর খারাপ, তাই দিদি নিজে এলেন না লাইভে, পরে একদিন আচ্ছা, আসবেন। ঠিক একদিন দুর্দান্ত একটি কবিতা। এই কবিতাটির মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানব সমাজের উপর একটা বড় বার্তা। মানুষের মধ্যে বটবৃক্ষের যে উদারতা, সেটা আমাদের কিন্তু মানব সমাজের মধ্যে সেই উদার মানুষের কথাই কিন্তু মানুষ হতে শেখায়। ঠিক। আমার পাশাপাশি মনে হয় কোনো এক কবি, তিনি সব দেখছেন বটবৃক্ষের মতো করেই পুরো সমস্ত সমাজটাকে, আর পাশাপাশি তার উদারতা সবকে উজাড় করে দিচ্ছেন এক ধূপকাঠির মতো করেই। বোধহয় এমনি কোনো বার্তা কবিতার ভেতরেও পাই আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অবশ্যই। তো এরপরে আরেকটি কবিতা দিয়ে শেষ করবো আমি, ঠিক আছে? হ্যাঁ, পড়ুন পড়ুন, হ্যাঁ পড়ুন। আরেকটি ছোট কবিতা বলছি। হ্যাঁ, পড়ুন। আচ্ছা।
ভালোবাসতে হয় বলেই তাই, কারণ তুমি আমায় বাধ্য হয়ে ভালোবাসো এ আমি চাই না। সাংসারিক লোক দেখানো বা ভালোবাসতে হয় বলেই তাই, অনেকখানি বাধ্য হয়ে নারী তুমি শুধু আমায় ভালোবাসবে, উপায় নেই হয়তো, তাই আমি তোমার ভালোবাসার পুরুষ। কারণ তুমি আমায় বাধ্য হয়ে ভালোবাসো এ আমি চাই না। আমি চাই না সে নকল ভালোবাসা আমার ঘরে থাক। রং পাখি বরং পৃথিবী দেখে এসো তফাৎ চোখে। তফাৎ চোখে রং পাখি বরং পৃথিবী দেখে এসো তফাৎ চোখে। অন্য পুরুষ আর আমি কে বেশি মনের কাছাকাছি, তারপর না হয় ভালোবেসো, তবে বাধ্য হয়ে নয়, একেবারে না। ভালোবাসতে হয় বলেই তাই। অসাধারণ, ধন্যবাদ। সাধারণ তাৎপর্যপূর্ণ কবিতা। আপনার প্রতিটা কবিতার মধ্যেই বুঁদ হয়ে যেতে হয়। কবিতাটা শোনার পরে বেশ কিছুক্ষণ আগে ভাবতে হয়। সবুজের কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য। দুর্দান্ত। মানে সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করাটা মানে দৃঢ়তা হয়ে যাবে, দুষ্টতা হয়ে যাবে। আপনাদের মতো সেখান গুণী থেকে মানুষের থেকেই বোধহয় শেখা, ধীরে ধীরে শিখছি আমরাও। না আপনাদের কাছ থেকে অসাধারণ অসাধারণ শিখছি। অসাধারণ। আচ্ছা, এখন নদের দাঁত শুনবো। হ্যাঁ নদের দ্বারে হ্যাঁ, আমি আগে একটি গতকাল গ্রুপে পোস্ট করা একটি কবিতা পড়ি। হ্যাঁ পড়ুন। কবিতার নাম হচ্ছে গরিবের দুর্গা পুজো। হ্যাঁ কবি বিকাশ চন্দ্র হাওলাদার। হ্যাঁ কবিতার নাম গরিবের দুর্গা পুজো। হ্যাঁ। সকাল হতেই ছুটে গেলাম বাবুর বাড়ির কাজে, করজোরে কহি বাবু গো তুমি কাজ দাও কিছু মোরে। বাবু কহেন দেখিস না বেটা হতচ্ছাড়া, করোনায় আছি ঘরে। কহিলাম বাবুরে 2 টাকার কাজ করিয়া দিব আনা সিকি দরে। শুনিয়া বাবু কহেন নিজের রক্ত নিজেই খাগে উদর ভর্তি করে। সারাদিন আমি চারদিক ঘুরে ফিরে যাই ফিরে মোর পর্ণ কুটিরে গভীরে রাত্রি করে। পাছে ছোট কুকু আমায় দেখিতে নারে, ভোরের আলো ফোটার আগেই কুকু ডেকে কয় বাবা আমাদের মতো গরিবের কি দুর্গা পুজো নয়? উত্তর আমি দিতে পারিনি আমার কুকুরে হায়, 6 মাস ধরে কাজ নাই মোর আমি যে অসহায়। এমন সময় বাবুর ছেলে আমায় এসে কয় লাগিবে 2 বোতল রক্ত পিতার জীবন শঙ্কাময়। কহিল বাবুর ছেলে যত টাকা চাও দ্বিগুণ দেব, যদি পিতার জীবন বাঁচাতে পারো। রাজি হয়ে যাই, রক্ত বিকিয়ে অনেক টাকা পাই, জামা কিনিব নতুন জামা কুকু পরিবে তাই। ঘরে ফিরে দেখি ক্ষুধার্ত কুকু আজ আর বেঁচে নাই। শিহরণ জাগানো কবিতা, শিহরণ জাগানো কবিতা, অসাধারণ 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 একটি মর্মস্পর্শী কবিতা, অত্যন্ত মর্মস্পর্শী। শিহরণ জাগানো কবিতা। আমি এই জন্যই আপনার কাছে পাঠালাম যে আমি জানি আপনি পড়লে এটা আপনার মুখ থেকে শুনলে আমার ভালো লাগবে শুনতে। আচ্ছা, আমি এই ফাঁকে আমিও লোভ সামলাতে পারছি না। আমি একটা অসাধারণ কবিতা আমিও পড়ছি, কবি অসীম দাসের লেখা। হ্যাঁ, শব্দকল্পে সাজিয়ে রাখি ফাগ। আপনাদের বসিয়ে রেখে পড়তে বেশ মজাই লাগছে, ওই জন্য এই লোভটা সম্বরণ করতে পারছি না। আমি পড়ছি আপনাদের বসিয়ে। শব্দকল্পে সাজিয়ে রাখি ফাগ, উঠোন জুড়ে ভালোবাসার পিঁড়ি, কেমন করে হারিয়ে যাব ভিড়ে। বন্ধু এসে না পাই যদি দেখা, কুটুম পাখি আসছি ফিরে নিড়ে। চাঁদ পুরনো শিউলি তলা একা,
থাকবে বসে পান্ত প্রতীক্ষাতে, পুই মাচানের স্মৃতির ভেজা ঘ্রাণে ফিরতে হবে শরৎ সুপ্রভাতে। হাওয়ার রাতে ডাকলে ভোরের পাখি, খুলতে হবে দরজা আঁটা ঘুম। শব্দ ঠোঁটে নাড়লে টিকটিকি, কিংবদন্তি ধোঁয়াশা নির্ধুম। শুকনো পুকুর কবে গাভীন হবে, সেই আশাতে শ্রাবণে রিমঝিম। লেপ তোষকে রৌদ্র ভরে রাখি, আসছে শীতে ফেরাবে শিমশিম। চলতে চলতে ক্ষেত্র ফলে বাড়ি, প্রীতির কেন্দ্রে রক্তচোষা বাঘ। মাতবে আসর বন্ধু এলে দ্বারে, শব্দকল্পে সাজিয়ে রাখি থাক। অসাধারণ একটা কবিতা, অসাধারণ লেখা, অসাধারণ কবিতা। কবি অসীম দাসের লেখা। অসীম দা দুর্দান্ত লেখেন, দুর্দান্ত। হ্যাঁ, দারুণ লেখেন, দুর্দান্ত লেখেন। বিভিন্ন বিভিন্ন গ্রুপে অসীম দা দুর্দান্ত কবিতা লেখেন। হ্যাঁ। আমি আচ্ছা, আরেকটি অন্য, আপনি এক কবিতা পড়ুন। আরেকজন আমাদের এসে গেছে, আমি তাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, থাকুন একসঙ্গে আপনার কবিতা পাঠ হলে সবুজ ভাই আপনি একসঙ্গে আসবেন। এখন থাকুন, সবুজ ভাইও থাকুন, আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা অত্যন্ত বড় পাওয়া, একসাথে সবাই বসে একসাথে। হ্যাঁ, অনেক বলছি স্মৃতিদি ভাই আপনি একটু বসুন, আমরা কবিতাগুলো শুনি সবাই সবার। আর একটা দুটো কবিতা বাকি আছে, আমরা নদের দ্বার শুনিনি, ঠিক আছে? আমি ঢোল বাজছে, হ্যাঁ ঢোল বাজছে, হ্যাঁ বলুন। ঢোল বাজছে। হ্যাঁ বাজুক, খোল বাজুক। এটা তো এই সময় খোল না বাজলে আমাদেরই ভালো লাগবে না। খোল বাজুক, আমরা তার মধ্যেই কবিতা শুনবো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নদের দা পড়ুন। আমি একটি কবিতা পড়ছি, কবিতার নাম অ্যারোমা, প্রতীক নন্দন বসু। হ্যাঁ, প্রতীক নন্দন বসু, অ্যারোমা। হ্যাঁ, মানুষ তো নয় যেন টুকরো টুকরো বহু ইট, আপৎকালীন জাপান নীতিতে ভর করা, কোথাও অট্টালিকা, কোথাও বা পাকাপোক্ত বিশ্বাসের কুঁড়ে ঘর। তারা বলে তাদের যন্ত্রণার মতোই মাথা তুলবে নীতি, বা পাকপাখালির জট ছাড়ানো কলকল রব। তাদের ঈশ্বর মৃতের স্তূপ ঠেলে একদিন নিশ্চয়ই জাগবে। আপাতত অনেক চাতকের অস্থায়ী বাসা স্বর্গ থেকে ঝুলতে থাকে, যাদের বুকের পাঁজরে ভর্তি কর্কুটো, তারাই চিরকাল এরকম আঙুরের ঘ্রাণ চিনে নিতে পারে। কবিতার নাম অ্যারোমা, কবি প্রতীক নন্দন বসু। এটি কবে পোস্ট হয়েছিল বিদ্যুৎ দা লেখা নেই, যেমন আগেরটা গতকাল পোস্ট হয়েছিল গ্রুপে, সাহিত্যের একালচে। হ্যাঁ, এটা কালকে বা পরশু পোস্ট হয়েছিল। অসাধারণ এটি কবিতা, অসাধারণ কবিতা। আমি অ্যাকচুয়ালি কবিতাগুলো দুই একদিনের কবিতাই বাছি, অনেক পুরনো কবিতা আমি বেছে আনি না। আচ্ছা, এটা গতকালের ছিল। হ্যাঁ, গতকাল বা গত পরশু এমনি হবে। হ্যাঁ, আপনার একটা কবিতা শুনি, আপনি তো একটা পড়লেন, আমি আর একটা আঞ্চলিক কবিতাই শোনাই। হ্যাঁ, পড়ুন। জঙ্গলমহলে বেড়াতে গিয়েছিলাম, সেখান ফিরে এসে লেখা কবিতা। কবিতার নাম জঙ্গলমহলে। হ্যাঁ, আয় কেনে বন্ধু মুদের ঝাড়গ্রাম মে, আয় কেনে তোদের ঠাকুরের থান দেখাইব, জঙ্গল দেখাইব, পাহাড় দেখাইব, ঝর্ণা দেখাইব। তোরে লিয়ে যাব সিরকি গড়ে, দেখাই দিব কনক দুর্গা, দেখাই দিব মুদের পিরানের ডুলং নদী, কুলু কুলু ধারায় বইয়ে যাইছে, স্নান করতে চাইলে স্নান করবি, পিরানখানা জুড়াই যাইবে রে। মুদের জঙ্গলের বুক চিরে বইয়ে চলিছে মুদের ডুলুং, তোরে দেখাইব চিরকি গড়ে রাজ পেরসাদ খানি, দেখে লিবি সাবিত্রী দেবী রে। রাজস্থানের পুষ্কর পাহাড়ের মাথায় যে সাবিত্রী দেবী আছেন, তিনিও মুদের জঙ্গলে আছেন বটে। দেখে লিবি কালা চন্দ্রে, দেখে লিবি দে মুহা দিবে রে। কত জঙ্গল দেখবি রে,
মুরা তো জঙ্গলের মহল্লার মনীষী আছি বটে। শাল দিখাইব, পিয়াল দিখাইব, মৌহা দিখাইব, কুতো লাম না জানা ফুল দিখাইব। আই কেনে জঙ্গলের বুক চিরে তুলে লিয়ে যাব ঘাগরা পাহাড়ের মাথায়, ঘাগরা জলপ্রপাতে। পিরান বইরে দেখে লিখবি কুতো কলসের জল বইরে ঘাগরা তোদের জন্য অপেক্ষা করতেছে। আই কেনে তোরে দিখাই দিব আর একখান জলপ্রপাত, মুদের ঢাংরি কুসুম। জঙ্গলের পথ ধরি যাইতে যাইতে মন খান হারাই যাবে। তোরে দিখাই দিব খান্দার রানী লেক, যেখানে হাজার লক্ষ পাখি এসে ভিড় করে থাকে। আই কেনে তোরে লিয়ে যাব লালজল পাহাড়ের মাথায়, যেখানে তোদের বিপ্লবী আন্দোলনের ধারটি কমিছিল বটে। পাহাড়ের মাথায় দাঁড়াইয়ে সূর্যি ঠাকুরের অস্ত যাওন দেখবি কেনে, মনটা ভৈরে যাইবে রে। মুদের জঙ্গল মুদের পিরান আছে বটে, তোদের দু একটা দিন ভালো কেটে যাইবে। জঙ্গলে জঙ্গলে ঘুরে মুদের গাম দেখাইব, তাজা বাতাস দিব, রাঙা মাটির পথ দইরে হেঁটে যাইব, মুদের কথা শুনাইব। তাইলি পরে মুদের লাশ দেখাইব, কানা শুনাইব, পিরান কানা কইরা দিবে। তাজা পিরান নিয়ে তোরা আবার ফিরে যাবি তোদের মহল্লায়, মুদের সিট্টি কানি লইয়া যাবে তোদের মনের মাঝে, মনের মাঝে। কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। আপনার অসাধারণ। আঞ্চলিক কবিতার ভক্ত আমি, কয়েকটা পড়েওছি বিভিন্ন জায়গায়। আমিও আমিও। আচ্ছা, আপনাদের আপনাদের আসার আগে আমি আর একটা ছোট্ট কবিতা পাঠ করি, ছোট্ট কবিতা। আপনাদের আসার আগে একটা ছোট্ট কবিতা পাঠ করি, কারণ আমি অসংখ্য কবিতা নিয়ে রেখেছি, অসংখ্য কবিতা। মিছিল, রিনা নস্করের একটা লেখা, রিনা নস্করের একটা লেখা আমি পাঠ করছি। হতাশ মনের ব্যথার মিছিলে চলতে চলতে ক্লান্ত চরণ গেল থেমে, যেখানে ঘন মেঘ আসে নেমে, স্বপ্নকলি হাজার কুচি পাথরের ধুলোয় পুড়ে, ব্যথায় ব্যথায় দৃষ্টি ক্ষত, রক্ত পড়ে ঝরে। বিশ্বাসের বাঁধন ছিল আস্তে পিষ্টে বাঁধা, তবুও সব গেল চুরি হয়ে। বোবা দিচ্ছি রয় তাকিয়ে, অভিযোগের তলোয়ারে কাটি কাকে, অদৃষ্ট না নিজেকে। অসাধারণ লিখেছে। অদৃষ্ট না ছোট্ট কবিতা, অথচ খুব অসাধারণ হ্যাঁ। লেখা। আরে ফোন আসছে, ডিস্টার্ব করছে বারে বারে। ঠিক তাহলে আছে, ভালো লাগলো, আমরা ভীষণ ভালো বিদায় লাগলো। নিই। হ্যাঁ ঠিক আছে। বিদ্যুৎ একটু আটকে গেছে। অসাধারণ একটি সন্ধ্যা কাটলো। হ্যাঁ। অত্যন্ত আমার উপভোগ্য। অ্যাকচুয়ালি 4 জনকে নিয়েছি তো, 4 জনের জন্য নেটের একটু সমস্যা হবে, হ্যাঁ, একটু সমস্যা হবে। হ্যাঁ, বড় পাওয়া আজকের সন্ধ্যা। সবাই এমনি ভালো তো থাকুন। আমাদের নেটের যা সমস্যা। হ্যাঁ, সবাই ভালো থাকুন। ভালো সবাই থাকুন। ভালো। আবার দেখা হবে আমাদের। শুভ মহানবমী নজরদার। শুভ মহানবমী। শুভ মহানবমী। ঠিক আছে, সবাই ভালো থাকুন। ঠিক আছে, এলাম তাহলে। হ্যাঁ। শুভ মহানবমী, সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। একটু আগে তো যা হ্যাঁ দিদি ভাই শুরু করুন। আচ্ছা, প্রথমে আমি রতন কুমার গাইনের কবিতা পড়ছি। আপনার হ্যাঁ, আপনার আপনার কবিতার ফাঁকে একটা ছোট্ট গান শুনে নেব, মানে আপনি কবিতা পড়ার ফাঁকে ফাঁকে একটা ছোট্ট গান শুনে নেব। ঠিক আছে, পড়ুন, শুরু করুন, শুরু করুন। কবিতার শিরোনাম অনুভবের অনুভূতি। কলমে রতন কুমার গাই। এই তো যাবে মাত্র কয়েকদিন, অনুভবের অনুভূতি ভাবলে কি কঠিন। হঠাৎ দেখা সামনে সবার, আনন্দে মন ভরা, বিষণ্ণতায় উঠবে ভরে সমস্ত এই ধরা। ভিজবে বালিশ চোখের জলে, কেউ রবে না পাশে, অপেক্ষা দিন গুনার পালা,
আবার কবে আসে? এলেই যখন যাবে কেন, জিজ্ঞাসু হই মনে। পাই যেন মা সারা জীবন সর্বদা সবখানে। দাও মা কেন কষ্ট এমন, একাজ কি তোমার সাজে? প্রার্থনা মা চিরতরে থাকো সবার মাঝে। ভীষণ সুন্দর একটা কবিতা পাঠ করলেন। আর তার ফাঁকে বলি, আজকে স্মৃতিদি ভাইকে খুব মিষ্টি লাগছে দেখতে। আজকে অনেক খুব মিষ্টি লাগছে। হ্যাঁ দিদি ভাই, অনেক সুন্দর, আজকে খুব একটু সুন্দর। আমার একটু বেশ ভালো দেখলাম, উঠে বসেছেন, মোবাইল টিপছেন, আমারও মনটা ভালো হয়ে গেল আর কি। কালকে খুব খারাপ লাগছিল, শুয়েই আছে উঠছে না, আমার এত খারাপ লাগছিল, কিচ্ছু ভালো লাগছিল না। আজকে একটু মনটা ভালো, উঠে মোবাইল টোবাইল হ্যাঁ, টিপছে, বেশ আমরা ভালো আছে। আমরা আমরা সবাই প্রার্থনা করছি দাদা ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করছি। আমরা এমনি এও প্রার্থনা করছি, এমনিতে ভালোই হয়ে গেছেন, একটু দুর্বলতা আছে আর কি। হ্যাঁ সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি। আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করছি। তার সঙ্গে আর একটা প্রার্থনা করছি, অজয় চক্রবর্তী, আমাদের শ্রদ্ধেয় অজয় দা, কবি অজয় চক্রবর্তীও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। উনিও তো ভীষণ অসুস্থ, হ্যাঁ ভীষণ অসুস্থ আছেন। আহ, আমি সব বন্ধুদেরকে বলবো সবাই যেন একটু প্রার্থনা করেন অজয় দার জন্য, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। হ্যাঁ দিদি ভাই, আর একটা কবিতা পড়ুন, তারপরে গান শুনবো। আচ্ছা, এখন পড়বো পি মন্ডলের একটি কবিতা। কবি পি মন্ডলের একটি কবিতা পড়ছি। এ হ্যাঁ এক অন্য হুম হ্যাঁ। মাগো মা, বলতে পারো এ তোমার কেমন আগমন? সন্তানরা সব বিমুখ হলো, তোমার মিন্নই মুখ হলো না দর্শন। দূরত্ব বিধি মানতে গিয়ে মাগো, তোমার দর্শন আমি পেলাম না তো। তার থেকে মা থাকতে তুমি হৃদয়ে, কি দরকার ছিল এত আড়ম্বরে? লাইট মাইক প্যান্ডেল করে মাগো, বসে রইলে তুমি নির্জনে নিভৃতে। তোমায় মাগো একলা যেন করলো, আমাদেরও তেমন মাতৃ দর্শন না হলো। আসছে বছর আবার মাগো, থাক তোমার অপেক্ষায়, এই পৃথিবী ছেড়ে মারণ রূপ যেন চিরতরে বিদায় নেই একেবারে। ফোন এসে গেছিল একটা, মাঝখানে লাইন কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ কবিতাটা ঠিক আবার আছে, হোক। কবিতাটা হ্যাঁ পড়ুন লাইন। পড়ুন, হ্যাঁ, হ্যাঁ পড়ে দিন পড়ে দিন। আচ্ছা। এই এক অন্য রূপ। মাগো মা, বলতে পারো এ তোমার কেমন আগমন? সন্তানরা সব বিমুখ হলো, হলো না তোমার মিন্নই মুখ দর্শন। দূরত্ব বিধি মানতে গিয়ে মাগো, তোমার দর্শন আমি পেলাম না তো। তার থেকে মা থাকতে তুমি হৃদয়ে, কি দরকার ছিল মা এত আড়ম্বরে? লাইট মাইক প্যান্ডেল করে মাগো, বসে রইলে তুমি নির্জনে নিভৃতে। তোমায় মাগো একলা যেন করলো, আমাদের তেমন মাতৃদর্শন না হলো। মাগো তুমি এমন কিছু করো, এ পৃথিবী ছেড়ে মারণ রূপ যেন চিরতরে বিদায় নেই একেবারে। আসছে বছর আমরা মাগো থাকবো তোমার অপেক্ষায়, সেবার না হয় জড়িয়ে ধরে বলবো মাগো এবার তোমায় নাকি ছাড়বো। মাগো আমরা আছি বড় কষ্টে, কষ্ট লাগুক করে গো মা, হাসি খুশিতে ভরিয়ে তুলো এ পৃথিবীর এ প্রান্ত থেকে অপ্রান্ত। শারদ উৎসবের এই যে ঢাকের শব্দটা, আসরের শব্দ ভেসে আসছে পাশ থেকে, হ্যাঁ মানে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। বাড়ির সামনেই পুজো। হ্যাঁ বুঝতে পেরেছি, একটা অন্য মাত্রা এনে দিল। বেশ, আমরা এখন একটা গান শুনি দিদি ভাই, বসুন একটা গান শুনি, তারপরে আপনার আরো দুটো কবিতা শুনবো। মনটা বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মুড়িতে যায় কেন বাজে? মনটা বলো তুমি কৃষ্ণ রাধে,
তাকে মুক্তি দিতে চাই কেন বাঁধে। ও সয়না 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 ও সয়না জ্বালা সয়না, ঘরেতে আমার মনে রয়না কেন সয়না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মুক্তি চাই কেন বাঁধে। টিপ বোঝে না, টোপ বোঝে না, আরে কেমন পাপু লোক বলো। টিপ বোঝে না, টোপ কেমন বাপু লোক, তাকে রাত পাহারা দেয় কি আমার চৌকিদারি চোখ। ও টিপ বোঝে না, কেমন বাপু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারি চোখ। আয় সয়না না সয়না সয়না জ্বালা সয়না, ঘরেতে আমার রয়না কেন সয়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে দিতে চাই কেন বাঁধে। বস করাতে বস করে সে, আরে বাবা জানা তো খুব। বস করাতে সে আনা সে খুব, আরে কাছে গেলে পানপুরি দেয় সে জলে ডুব। ও বস করাতে সে আনা সে খুব, আরে কাছে গেলে পানপুরি দেয় সে জলে ডুব। ও সয়না 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 ও সয়না জ্বালা সয়না, ঘরেতে আমার রয়না কেন রয়না রয়না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে দিতে চাই কেন বাঁধে। ও সয়না 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 ও সয়না জ্বালা সয়না, ঘরেতে আমার রয়না কেন। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে চাই কেন বাঁধে। হ্যাঁ দিদি ভাই, শোনাই যাবে শোনা যাবে বললে। হ্যাঁ শুরু করুন, হোক চলুক। আচ্ছা আমার কবিতা একটা পড়ছি, সময় সরে যাবে। হ্যাঁ আঁকা পাকা লম্বা রাস্তা, একটু চা দেবে। ওরা পিছানো ফুলে ফুলে সবুজ দুই ধার, আমি যাচ্ছি মাঝপথে হেঁটে হেঁটে। গাড়ি বারান্দায় আকাশ রঙের ফিয়েট, যেন নক্ষত্রগুলো আকাশে ফিয়েট উড়বে এখনই। পৃথিবীটা উদ্যত তর্জনের উপর ঘুরছে বনবন, মেধাবী চোখের রেখায় সুবাসিত মেঘ, স্বপ্নেরা কি দারুণ খেপে খেপে তুলছে স্রোতের বেগ। পুরুক্ষ চুলে স্বয়ংই সমারোহ, বিনা কষ্টে ঝুঁকে যায় বাতাসের নির্ভেজাল স্নেহ। মেধায় মননে স্বয়ং কি নির্ভুল, স্বপ্নে কিংবা জাগরণে। দেশে দেশে এখন দাসের ঘরে নির্দ্বিধায় ছুঁড়ে ফেলে দেয় উজ্জ্বল রত্ন। নাক কুচকানো ভদ্রলোকরা এখনো গুনে গুনে হদ্দ, কটা তাস কটা রত্ন। আর যাদের হিসেবের ঘরে তালা দিবারাত্র, বৃত্তাকারে আগুনের চারপাশে, তারা এখনো ব্যক্তিগত। আরে রে রে, চোখের ভেতর দিয়ে চোখ পাওয়া যায় না, মনের ভেতর চোখ দিয়ে স্রেফ লাভলুক লাভলুক। রক্তক্ষরণে কি হয় নির্ভুল দৈর্ঘ্যগ্রস্ত, মাঝপথে ঝাঁকা তন্দুর শূন্য, প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ঝুলে নিরালম্ব। বুদ্ধির ঝেলাটি নিয়ে চতুর্থ মাত্রাটি বিমূঢ়, ধূমকেতুর লেজেরা গায়ে দেহটি ত্রিশঙ্কু। লাল মুরামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর স্বপ্ন দেখি না, ফুল দেখি না, গাছ দেখি না, তো দেখি না। আকাশ সে যেন এক ভয়ঙ্কর সমুদ্র, ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে তার প্রাণপ্রিয় শরীর। একাগ্রতার আকাশ নেই কোথাও আর, আমার সমস্ত ইন্দ্রিয় ছিন্ন ভিন্ন।
আমি যখন এক প্রবল বিপন্ন বোধে, তখনও এক বুক ঈর্ষার প্রচন্ড ঠেলাঠেলি লেগে যায়। সময়কে কে মানুষকে দেবে প্রদীপে? এখনো সময় রয়ে সয়ে, হাতে হাত দিয়ে ঘিরে ফিরি সচেতনে, নয়তো সময় সরে যাবে, আকাশ সরে যাবে, প্রদীপও নিভে যাবে। শোনা গেছে? হ্যাঁ, শোনা গেছে। ভীষণ সুন্দর কবিতা শুনতে পেয়েছি। হোক হোক হোক, আপনি পড়ুন, আপনার আর একটা কবিতা পড়ুন। আরেকটা হলো দুরন্ত জীবন টান। হ্যাঁ, পড়ুন। মৌসুমী কালে অমর পিতৃর ধ্বজা, কটকট করে উঠছে নিশান, তবু দীর্ঘশ্বাসের ভারী বাতাস, গুমড়ে গুমড়ে শুধুই হতাশ। আমরা কি স্রেফ বসে পা ডুবিয়ে ঘাসে, রুদ্ধ বাতাস কেবলই ভাঙছে দেওয়াল। মন ভুলে গেছে প্রথম শব্দে কখন কণ্ঠ থেকে কর্ণে ঢেলেছিল মরণ। পশ্চিমের ফাগুনে ঘরে আজ আগুন, শীত কাটা হচ্ছে ভাবের ঘরে। একবার স্নান হলো, মন্ত্রপাঠ হলো, দিব্যজ্যোতির আলোয় ভরে গেল দেহ। এই কি শেষ হলো? এই সভ্যতার, লৌকিকতার, অনর্গল সশব্দতার, শুধু কি বিবশ মুগ্ধতার? হৃদয় কপাট খুলো, এই স্নান স্রোত, এই উপল খন্ড। বসো না দুদণ্ড, যে দেখো কি ভীষণ রক্তে লাল হয়ে আছে ও আকাশ। এসো এইবার মিলেমিশে একাকার, কেন্দ্র থেকে ছুঁড়ে ফেলি কৃষ্ণ সার। দুরন্ত জীবনের টান শুরু হোক এইবার। সাধারণ কবিতা, শোনা যায়? সাধারণ কবিতা শোনা গেছে। আমি বললাম তো, এই মানে আপনার ঢাকের শব্দ আর কাঁসরের শব্দটা আমাদের অনুষ্ঠানে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ভালোই লাগলো। আর করবো? হ্যাঁ, পড়ুন। কেউ তো আসেনি এখনো। সুভদ্রার আসার কথা, বাণীর আসার কথা, তারপরে রমেশদা আসবেন। পড়ুন। আর করবো নাকি? হ্যাঁ, পড়ুন পড়ুন, আর একটা পড়ুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কবিতার নাম ধুম তাতা তাতা থই। কলকাকুলি মুখর হই, কখনো করিস আহত, বাক্য গড়ে কবজি নড়ে হাওয়া এবার বিক্ষুব্ধ। গরমা গরম চা, সোনালি রোদ্দুর, উছলে পড়া আঁচল, স্বপ্নে দেখা সমুদ্র। এই হাসি এই কান্না, মন্ত্র বৈভবে নীল ডানা, চালুনিতে ফেলে বসত আজ সুখের চিত্র অন্বেষণ। নতমস্তকেরা তুষামোদে, পর্বতরোহীর পিছে পিছে, স্মৃতি বিস্তৃত আদি অন্ত, সবিরোধে এই দিগন্ত। ধুম তাতা তাতা থই, দুটো জগন্নাথ নাচছেও। ছোট্ট কবিতা। সুন্দর কবিতা। কবিতার নাম সে ডুবছে। হ্যাঁ, সে ডুবছে ক্রমশ, সখাত শরীরে তার বাহন। দৈনন্দিন ছুটছে অশ্ব ঘুরে, এখন বরফ গলছে ভেতরে। ডানায় ভর করে পাখি এবার কোন সুদূরে, নিয়তি চক্রে সে ঘুরছে, ঘুরছে বাঁশির খুঁটি, তৃষ্ণায় বাঁশি বাঁশুরি হয়ে সুরে সুরে। তাকে ঘিরে সম্পূর্ণ আধার, তার ভিতরে সূর্যে বরফ গলে ক্রমশ। সে কখনো জল হয়ে নদী, বাষ্প হয়ে আকাশে। ত্রিজগতের ঘন ঘটায় সে যে পল্লব গ্রাহিতা, সে প্রকৃতি প্রথম আলো। অনুভূতির অনুসন্ধানগুলি জলের ঢেউয়ের মতো সে ছড়ায় ধীরে ধীরে। এইসব বর্ণমালায় কত রং, কত সুর, তারই শক্তিতে, ইচ্ছের ইচ্ছামতিতে জীবনের বেলা। জীবন সে কায়া, শুধু তার দয়া অনুদানের প্রতি ছায়া।
তার তর্জনী আর বুড়ো আঙ্গুলের চুক্তিতেই বদলে যাবে শানিত তরবারির ভূগোল। তবুও সে নির্বিকার, গর্বিত অস্তে অনন্ত প্রত্যয়, নিরাভীর স্বনির্ভরতায় গর্ভকরের যাতনা। সে ডুবছে ক্রমশ স্নেহ আর ভালোবাসার সমুদ্রে। খুব সুন্দর, অসাধারণ কবিতা দিদি ভাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ নমস্কার। মহানবমী, শুভ সন্ধ্যা। আচ্ছা তাহলে আসছি। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ রমেশ দা। হ্যাঁ, হ্যাঁ বন্দি আমি, বন্দি তুমি, বন্দি ঘরের সব বাচ্চা বুড়ো, ফন্দি এঁটে চুরুট টানেন দেশি ছেড়ে রমেন খুড়ো। ছেলে ছোকরা বন্দি ঘরে তুফান তুলে করছে চ্যাট, সকাল সাজে খেয়ে বসে বাড়ছে ভুঁড়ির নধর ফ্যাট। এই বাঙালি সেই বাঙালি, আর জমে না চায়ের ঠেক, শান্ত বিকেল সবুজ গায়ে পাখির ঝাঁকে ভরছে লেক। ও ঝিকঝিক ঝিকঝিক, ও ঝিক রেলের গাড়ি বেশ করেছে লম্বা আড়ি, বিদেশি চাল নোটের পিছু হড়কে হারায় প্রাণের কড়ি। দেখছে দেখ লম্বা খাটো মুচড়ে গেছে পাড়ার শেঠ, রোগের গেরোয় কে যে হিরো, সবাই দেখি সমান রেট। দ্বীপে কিংবা দ্বীপান্তরে নেই তো কারোর ওদের তাতা, দেশে কিংবা ফরেন নেতার মাথার উপর ধর্গে ছাতা। এটা কার চিনতে পারছেন? কবি বিদ্যুৎ দাসের লেখা ত্রাহি ত্রাহি, বাঁচাও মোরে কে আছো মোরে, বাঁচাও কে আছো মোরে। মানে করোনার জ্বরে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, আপনি এসেই একটা বোমা ফাটালেন মোটামুটি। অসংখ্য ধন্যবাদ। কবিতাটা অনেক আগেই পড়েছি, হ্যাঁ। বলবো বলে ছিল না, সুযোগ পেলাম বলে দিলাম। ঠিক। ভালো একটা বার্তা আছে, যিনি শুনেছেন তিনি বুঝবেন হ্যাঁ এর মধ্যে কথাটা লুকিয়ে আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনার এই বলছি, এখন আমি আর আপনি দুজন মিলে কবিতা পাঠ করে শেষ করব, কারণ বাণী বোধহয় তাদের আরতির ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছে, সুভদ্রাও আচ্ছা, বোধহয় তাদের আরতির ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছে। বুঝতে পারছি না আচ্ছা। কেন আসছে না। ওরা সাধারণত হ্যাঁ, দেরি করার, ওরা আমাদের গ্রুপের 2 অ্যাডমিন, ওরা কখনোই দেরি করে না। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চিত মানে কোনো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ওটা কাটিয়ে উঠতে পারেনি। পারছে না হ্যাঁ, আর কি, হ্যাঁ। ফলে আপনি একটা পড়ুন, আমি একটা পড়ি, এই করেই পড়বো আর কি। আচ্ছা আচ্ছা, আমি ওই আমাদের কবি অজয় চক্রবর্তী শ্রদ্ধেয়, যিনি অসুস্থ আছেন, হ্যাঁ হ্যাঁ, তার একটি লেখা আমাকে পাঠিয়েছেন বোধহয়, আমি একটু হ্যাঁ, ওটা পড়ছি। হ্যাঁ পড়ুন। কবিতাটির নাম হচ্ছে মিথ্যে। আর একটি কবিতা আপনি পাঠিয়েছেন ওই সুদীপদার লেখা। সুদীপদা আছেন কি জানি না, জীবন্ত হ্যাঁ। ফসিল, ওটাও কিছুটা পড়ে দেবো আমি। হ্যাঁ পড়ুন, একটা একটা করে পড়বো, আপনি একটা পড়বেন, আমি আচ্ছা, একটা পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছি এখন। মিথ্যে, অজয় চক্রবর্তী, কবি অজয় চক্রবর্তী, তিনি অসুস্থ, হ্যাঁ। তার তাড়াতাড়ি ও সুস্থ বাণী হয়ে লিখছে, বাণী আছে, তুমি চলে এসো লাইভে, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সঙ্গেই তুমি পড়বে, অসুবিধা কোথায়? একটা একটা করে পড়বো সবাই। হ্যাঁ পড়ুন। আচ্ছা, মিথ্যে। হ্যাঁ। মিথ্যে দিয়েই সত্যিকে আজ করছো কলঙ্কিত, মিথ্যেরও যে সত্যি আছে সেই ভয়েতে ভীত। একটা মিথ্যে বলতে গেলে হাজার মিথ্যে হয়, আপাতত জিতলে তবু প্রাণে সদাই ভয়। মিথ্যে বলা, মিথ্যে চলা, মিথ্যে প্রতিশ্রুতি, সত্যটাকে আড়াল করে মিথ্যের গাও স্তুতি। মিথ্যে দিয়ে জীবন চলে মিথ্যে পরিচয়ে,
মিথ্যে তোমার তাই তো কাঁদে গোপন হৃদয়ে। ভালোবাসায় মিথ্যে তোমার শুধুই তো ছলনা, হচ্ছে ক্ষতি মুখে তবু সত্যিটা বলো না। একদিন ঠিক মিথ্যে যখন প্রকাশ হয়ে পড়ে, অসম্মানের জীবনটার ওই ভিতটা ওঠে নড়ে। মিথ্যে বলে ঠকিয়ে যেতা খুবই সাময়িক, সত্যি যখন সামনে আসে হারায় দিক বিদিক। কত জীবন হারিয়ে গেল সম্ভাবনায় ভরা, সবকিছু বাদ ভুলে গেছো শুধু মিথ্যেই ছাড়া। সত্যিটাকে করলে গ্রহণ আগুন হওয়া যায়, চারিপাশের মানুষগুলো তাহারই তাপ পায়। মিথ্যে নিয়েই বেঁচে থাকা নিজের কাছে হারা, বেঁচে থাকার দিনগুলি হায় শুধুই মুখোশ ভরা, শুধুই মুখোশ পরা। বেঁচে থাকার দিনগুলো হায় শুধুই মুখোশ পরা। এটা ভীষণ সুন্দর একটা কবিতা। হ্যাঁ, বাণী আমাদের সঙ্গে এসে গেছে, যুক্ত হয়েছে। বাণী আজকে খুব সুন্দর সাজুগুজু করেছে। নবমী, আমি ভাবলাম তুমি আসতে পারবে না, তোমাদের পাড়াতে বোধহয় তোমার ক্লাবে বোধহয় এখন আরতি ফারতি চলছে, সেই জন্য বোধহয় তুমি ব্যস্ত হয়ে পড়েছো। আমার কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হয়েছে সুভদ্রাদের ওখানে ভীষণ দুর্যোগ, বুঝেছো? মানে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, মানে সুভদ্রা ভীষণ ভয়ে আছে, বুঝেছো? এবার তোমাকেও অনেকবার ট্রাই করেছিল, কিন্তু তুমি বোধহয় ফোন তোলোনি আমাকে। না না তোলোনি না, অ্যাকচুয়ালি না ও যখন ফোন করেছিল তখন আমি লাইভে চলে এসেছি। যাবেন না আপনি? আচ্ছা আপনি থাকুন, রমেশ দা থাকুন। অনেক পড়ার, আজকে তো অনেক কবিতা পড়তে হবে, অনেক গল্প করতে হবে। রমেশ দা যাবেন না? হ্যাঁ থাকুন। ওই যে আবার সুভদ্রার গুলো পড়তে হবে, পালালে হবে? সুভদ্রা যেগুলো পড়তো সেগুলোও পড়তে হবে। হ্যাঁ সেই জন্য আমি ফোন করলাম, কিন্তু তোমার ফোনের কোনো আওয়াজ আমার কাছে পৌঁছচ্ছিল না, কিছু শুনতে পাচ্ছি না তো, যার জন্য আমি বললাম যে, তারপর তুমি ভাবলে আমার অসুবিধা। না, মোর ফোনে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। আমি গ্রুপে কোনো কমেন্ট করতে পারছি না। আমি মমিতার ফোনটা থেকে আমি কমেন্ট গুলো করি, সবার পড়ার পরে আমি কমেন্ট গুলো করি। আজকে কমেন্ট গুলো করতে পারছি না, কারণ ওই ফোনটা কোনো একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। ভোডা মাঝে মাঝেই দেহ রাখে, ভোডার নেটওয়ার্ক। হ্যাঁ, তো বোধহয় আজকে এর দুর্যোগ পরিস্থিতিতে বোধহয় দেহ রেখেছে, সে কোনো মতেই খুলছে না, শুধু ঘুরে যাচ্ছে, চাকা ঘুরছে। না এরকম বলো না, একদম বলো না। আমি কিন্তু ভোদাতে এরকম একদম বলো না। আমি ভোদাতে অনলাইন আছি এখন। এরকম একদম বলো না, বদনাম করতে নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বলছি শোনো না, রমেশ দা যে কবিতাটা বললেন, সকলকে হ্যাঁ মহানবমীর শুভ মহানবমীর শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, শুভকামনা রইল তোমাদের সবার জন্য, তোমার পরিবারের জন্য। বলছি রমেশ দা যে কবিতাটা পড়লেন, অসাধারণ একটা কবিতা। রমেশ দা কিছু বলতে চাইছিলেন, তুমি এসে গেলে বলে তোমাকে তোমার সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। রমেশ দা বলুন, কবিতাটা সম্বন্ধে কিছু বলতে চাইছিলেন আপনি। না কবিতাটা বলুন রমেশ দা। মিথ্যে বলে ঠকিয়ে যেটা খুবই সাময়িক, এই লাইনটাকে আমি মানে ইন্ডিকেট করতে চাইছিলাম যে সত্যি যখন সামনে আসে হারায় দিক বিদিক। আমরা প্রাইভেট মানে অনেক কিছু গোপন করে রাখি, কিন্তু যখন সত্যিটা চলে আসে তখন কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, একটা পাজেল ভাব চলে আসে যে কি করবো, এতদিন মিথ্যেটাকে মানে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এরকম ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট কবিতা বানি। তুমি তো এসছো এই মাত্র, তুমি একটু বসো, আমি একটা কবিতা পড়ি, নাকি তুমি শুরু করবে একটা? হ্যাঁ তুমি একটা অনুগল্প শুরু করবে? আচ্ছা ঠিক আছে। আমি তো অনুগল্পটা হ্যাঁ বলো। অনুগল্পটা একদম শেষে পড়বো বলে রেখেছিলাম। ঠিক আছে, তুমি পড়ে নাও, তারপরে আমি শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট গল্প, ছোট্ট হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি ছোট্ট একটা কবিতা পাঠ করছি। লক্ষ্মীকান্ত দাশের
ছোট্ট একটি কবিতা পাঠ করছি। ত্রাসের শারদিয়া। যখন কাশের মাথায় কাশের হাওয়া দোলে, মারণ রোগের দারুণ ভয়ে জীবন এলেবেলে, তখন উদাস কেউ কি কোথাও আছে, চলছে হেলে দুলে, কিংবা কেউ কি জীবন বিমুখ মৃত্যুকে অবহেলে, ঘাসের মাথায় জমা শিশির, শারদ রাতে কান্না নিশির, আলোর রাতে ঘনায় আধার, মারণ রোগের গোলক ধাঁধার অঙ্ক মিলবে কিসে, প্রাণের আবেগ ধরে হাতে ধুঁকছে জীবন, শারদ রাতে দেখাবে কিসে দিশে। মানে কে দিক দেখাবে, কে হাল ধরবে। অসাধারণ একটা কবিতা, ছোট্ট কবিতা হলেও ব্যাপ্তি বিরাট। অনেক, হ্যাঁ বিরাট, ঠিক ঠিক একদম। ঠিক আছে বাণী, তুমি একটু শুরু করো, তুমি আর রমেশ দা জাস্ট 2 মিনিট অনুষ্ঠানটা চালিয়ে যাও। আমি একটুখানি ব্রেক নিচ্ছি 2 মিনিটের জন্য, 2 মিনিট ব্রেক নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুরু। আচ্ছা, রমেশ দা আর আপনি আর বাণী একটু চালিয়ে দিন, আমি 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। কবি কৌশিক ভট্টাচার্যের লেখা খাবার খাওয়ার সময় ভক্তের প্রার্থনা। খাবার খাওয়া শুধুই রোজগার কোনো অভ্যেস নয়, এ হলো দেহের অন্তরাকাশের অগ্নিকে আহুতি প্রদান। তাই কোনো কিছু খাবার আগে এই কথা বলে নি, হে জগৎ প্রভু, তুমি এই খাদ্যের মধ্যে মিশে আছো তোমারই দয়ায়, তোমারই নিয়মে সৃষ্ট প্রকৃতির উপাদান দিয়ে, তোমারই শক্তির উপযুক্ত প্রয়োগে এই খাদ্য প্রস্তুত হয়েছে। আমার জীব ছুঁয়ে শরীরে ঢুকবে, এ আমাকে পরিমিত পুষ্টি, তেজ, কর্মসাধক বল, রোগ জীবাণু প্রতিকারের ক্ষমতা, যাতে আমি হয়ে উঠি কাজের এক সম্পূর্ণ নিখুঁত মানব যন্ত্র। কৌশিকবাবু আমাদের গ্রুপের, আমাদের সাহিত্য পরিক্রমা একাশেকালের প্রত্যেক দিন পোস্ট করেন একটা করে, আর ভীষণ ভীষণ ভালো ভালো কবিতা, এবং তার অন্তর্নিহিত অর্থগুলোও খুব ভালো। এই উনি বলেছেন, সত্যি কথাই ভগবান আমাদের খেতে দিচ্ছেন, তাই আমরা খাচ্ছি, এবং তারই মধ্যে দিয়ে তারই কাজ করিয়ে নেবার জন্যই আমাদের খেতে দিচ্ছেন। খুব সুন্দর বলেছেন। রমেশ দা পড়বেন নাকি আমি আবার? আপনি পড়ুন, আপনি পড়ুন, রমেশ দা আপনি পড়ুন। আচ্ছা, কবি বিমল সরকারের, হ্যাঁ পড়ছি, কবি বিমল সরকারের হলুদ গোলাপ। শরৎ প্রভাতে একা বসে খোলা জানালায়, আকাশে বাতাসে আগমনী সুর ভেসে যায়, হলুদ গোলাপ ফোটে গাছে, ডাকছে যেন আমায় কাছে, ফুলের সুবাস ভেসে আসে সুপ্ত আঙিনায়। এ শুধু গোলাপ নয়, হলুদ পাখির ডানা, মনের অজান্তে শুধুই অন্তরে দেয় হানা। শিশির ভেজা পাপড়িগুলি হিমেল বায়ে আগল খুলি, দেখছে চেয়ে নজর তুলি, ছুঁয়ে যায় মানা। প্রজাপতি মেলছে পাহা ঘুম ভেঙেছে বলে, মধুর নেশা লাগছে বুঝি শত অলি দলে। এ ফুল হতে ও ফুলে যায়, গুন গুন গান গেয়ে যায়, পরাগ রেণু মাখছে গায়ে, ছুটে শত দলে। পূবাকাশে সবুজ হাসে, ডাকে ভোরের পাখি, কিশলয় তুলছে মাথা, ঘুম জড়ানো আঁখি। নদীর বুকে মরাল চলে, আলপনা দেয় শান্ত জলে, চলছে সবাই দলে দলে, মিষ্টি সুরে ডাকি, উজান স্রোতে পরাণ পাখি, খেয়া তরি বায়। একুল ছেড়ে ওই কুলে সে নিত্য আসে যায়, শীতল বায়ে দুয়ার খোলে, কাশের ফুলে চামর দোলে, পরিবাহী আওয়াজ তোলে, ঘরে ফেরা দায়। শারদিয়ায় দুর্গোৎসব ঢাকে পড়ে কাঠি,
এবার পুজোয় ঘরে বসে দেখি দুর্গা মাকে, বাইরে নাকি ঘোড়া বারণ, মারণ ব্যাধি তারই কারণ। দুর্গা করে অস্ত্র ধারণ, নাশে অসুরটাকে। খুব ভালো লাগলো। বিমল বাবু হয়তো নেই, খানিকক্ষণ আগে আমি একবার দেখেছিলাম, পরে হয়তো শুনবেন। কবিতাটি সুন্দর। রমেশদা আছেন? কবিতাটি সুন্দর, অবশ্যই সুন্দর। এ হচ্ছে কল ড্রপ হচ্ছে, একটু কথা আপনার কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার পড়ুন আপনি। এসে গেছেন। আমি কবিতা পড়ছি, আমি আমার সেটা হতে পারে নেটের জন্য, আপনারও তো কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আমার ছবিটা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমি নড়ছি না চড়ছি না, আমার একটা ফটো হয়ে গেছে। আমি নড়ছি না, আমি ফটো হয়ে গেছি, অনলাইন ফটো। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাচু হয়ে গেছেন। আপনার শব্দ শুনতে পাচ্ছি, আপনার শব্দ আসছে। আচ্ছা, আপনি আপনার শব্দ, হ্যাঁ অডিও হয়, হ্যাঁ অডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, ফটোটা তো রয়েছে। হ্যাঁ, শব্দগুলো শুনি। হ্যাঁ, জীবন্ত প্রসীর কবি সুদীপ কুমার কৈলি। অন্য রকমের কবিতা। এর আগে একটি স্বীকারোক্তি কবি লিখেছেন, যদিও শেষে, নারী জাতি মায়ের তুল্য, তারা চিরকাল প্রণম্য। এটা শুধুমাত্র উগ্র আধুনিকদের জন্য আমার বিরক্তির বহিঃপ্রকাশ, সব নারীদের জন্য নয়, দয়া করে কেউ অন্যভাবে নেবেন না। এই কথাটি সুদীপ কুমার কৈলি, তিনি একটি স্বীকারোক্তি দিয়েছেন এবং কবিতাটি লিখেছেন। আমি আবার একবার পড়ে নিই, ভালো হয়। নারী জাতি মায়ের তুল্য, তারা চিরকাল প্রণম্য। এটা শুধুমাত্র উগ্র আধুনিকাদের জন্য আমার বিরক্তির বহিঃপ্রকাশ, সব নারীদের জন্য নয়, দয়া করে কেউ অন্যভাবে নেবেন না। সুদীপ কুমার কৈলি কবি একটি স্বীকারোক্তি দিয়েছেন। এবার আমি কবিতাটি পড়ছি। কবিতাটির নাম জীবন্ত প্রসীর। আমার সৃষ্টির অনুভবে শুধু চির আদিমতার ছাপ, শুধু চির আদিমতার ছাপ। আমার সৃষ্টির অনুভবে থাক, আমার সৃষ্টির অনুভবে থাক, আর তোরই আবেগের সাথে কিছু অনুতাপ, আর তোরই আবেগের সাথে কিছু অনুতাপ। মানে ডবল শোনাচ্ছে, ডবল কথাটা ডবল শোনাচ্ছে, মানে ডবল শোনাচ্ছে, ডবল। হ্যাঁ, ডবল শোনাচ্ছে। কথাটা ডবল শোনাচ্ছে। হ্যাঁ, ডবল শোনাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছে, ডবল শোনাচ্ছে, আরেকবার করে আসছে। আপনার নিজের সাউন্ডটা একটু কমিয়ে দিন না, নিজের সাউন্ডটা কমিয়ে দিন আপনার। আচ্ছা, আপনি আপনার নিজের সাউন্ডটা একটু কমিয়ে দিন না, নিজের সাউন্ডটা কমিয়ে দিন। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। অনুভবে থাক, শুধু চির আদিমতার অনুভবে থাক, কিছু আবেগের অবজ্ঞা, চির আদিমতার অতীত ওই কিছু আবেগের তুই অতীত ওই করে কোন কবির কবিতা শতবর্ষ পরে কোন কবিতার মোড়কে বলেছে তুই অভিশাপ, আধুনিকতার মোড়কে কোন স্রষ্টার শতাব্দীর আবদারে, শতাব্দী গর্ভে
কোন সস্তার সৃষ্টি করে তো এক নারী তোরই আদলে জানি দেবী প্রতিশতাব্দীর আবদারে শতাব্দী গর্ভে মুখাধারীরা কেউ বলবে না কেউ আমি পারছি না বাস্তব ছেড়ে আদলে জানি দেবী প্রতিশতাব্দী ছায়াবাজি খেলতে তবু মুখাধারীরা কেউ বলবে না ওকে নিয়ে কিছু না বাস্তব ছেড়ে ছায়াবাজি খেলতে সব পাচ্ছি না তোকে নিয়ে কিছু অনুরোধে কিংবা কালা বল আমি কালের গর্ভে বিলীন বসিলে খুঁজি প্রাণের উৎস স্রোত অনুরোধে প্রীতির সমাধি প্রান্তরে তৃষিত বুকে ছেলেবেলা আমি কালের গর্ভে বিলীন বসিলে খুঁজি আলেজিয়ায় ভুগে প্রাণের উৎস স্রোত প্রীতির সমাধি প্রান্তরে তৃষিত বুকে একাকে ছেলেবেলা আমি চাই না আমি চাই না আমি চাই না আমি চাই না আর শাশ্বত প্রেম আর শাশ্বত এই শরীরী উচ্ছ্বাস এই শরীরী উচ্ছ্বাস অনাবরূপ সুরবুদ্ধি আর অস্বরূপ বুদ্ধি আর নাইবা উঠুক স্বর্গল নাইবা উঠুক স্বর্গল রাজ্য আর তার জীবন নাটকে যদি আর বয়স আর আই হতে চাই বাপ জীবন নাটকে যদি চাই না বয়স চাই না কোথায় না দাদাগিরি আধুনিকতায় দাদাগিরি রমেশ দা কবিতা পৌঁছলো রমেশ দা সকলের কাছে কবিতা পৌঁছলো না শুনুন না আপনি একবার কেটে বেরিয়ে আবার একবার পৌঁছলো না শুনুন না আপনি একবার কেটে বেরিয়ে আবার একবার আসুন বলুন কবিতা কেউ শুনতে না না শুনতে পাইনি কেউ শুনতে পাইনি না না শুনতে পাইনি কেউ শুনতে পাইনি আমি আপনি আপনি কেটে আবার আসুন হ্যাঁ আবার আসুন আবার হ্যাঁ বাণী তুমি হ্যাঁ আবার আসুন বাণী শুরু করো হ্যাঁ বাণী তুমি হ্যাঁ আবার আসুন বাণী শুরু করো হ্যাঁ তো আমার কথা শোনা যাচ্ছে তো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ আমি কবি অভিজিৎ ব্যানার্জির লেখা স্মৃতি বিস্মৃতি কবিতাটি পড়ছি। নকশিকাঁথা যায় না দেখা গ্রামে গঞ্জে আর, আধুনিকের চাপে পড়ে কেবল স্মৃতিসার, যত্ন করে সোহাগ ভরে সুতোর কারুকাজ, মা দিদিমা আর ঠাকুমার হাতে গড়া তাজ, কালের ধারায় ভেসে চলে পুরাতন সেই স্বাদ, নতুন এসে নেশা জাগায় পুরনো হয় বাদ। নকশি কাঁথা নকশি কথা নকশি কাঁথার মাঠ, রূপায় সাজু আজও বেঁচে অমর প্রেমের পাঠ। নবীন শুরু প্রবীণ সারা সব এই ভব সংসার, ব্যথার স্মৃতি বুকে নিয়ে জীবন নদী পার। খুব সুন্দর কবিতাটা, ভীষণ অভিজিৎ ব্যানার্জির লেখা, কথাগুলো একদম সত্যি, সেই একদম বইয়ের পাতাতেই ভীষণ প্রাসঙ্গিক কবিতা। হ্যাঁ প্রাসঙ্গিক, এবং মানে সেই রূপাই সাজুতেই যেন বন্দী হয়ে গেছে নকশিকাঁথার ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা পরেরটা পড়ো, নেটের সমস্যা খুব। হ্যাঁ আচ্ছা পরেরটা পড়ো। হ্যাঁ আমি পড়ছি পরের কবিতা, নেটের সমস্যা খুব। হ্যাঁ নরেশচন্দ্র দাশের কবিতা। আমি তো মাঝে মাঝে স্ট্যাচু হয়ে যাচ্ছি, যাই হোক তবু আমার কথাটা শোনা যাচ্ছে তো, তাহলেই হলো। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, পড়ো।
নরেশচন্দ্র দাশের আমি এদের দলে। হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ো। আমি এদের দলে, নরেশচন্দ্র দাশ। আমি এদের দলে, সবে মুখেই বলে, এরা সকাল সাজে মুখের খাবার খোঁজে, শুধু তাকায় পথে হাসি করুন মুখে। রান্না ভোরের বেলা, নিত্য নাটের খেলা, বাবা মায়ের কাজ শেষ হলেই সাজ। কোনো বিকল্প নাই, তারা গরিব তাই। তারা শারদ প্রাতে মিথ্যা আনন্দে মাতে। ভবে নতুন জামা কিনে আনবে মামা, মামা দরিদ্র তাই সাধ্য তেমন নাই। পাশে এদের কারা, ওই আমরা করে এদের দান, এতে জুড়ে প্রাণ। পাশে এদের, এরা বড়ই একা। নরেশবাবু কবিতাটা একদম মানে কি বলবো, বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতার মধ্যে, খুবই ভালো লাগলো। স্নেহাশিস খুব দার সুন্দর কবিতা, লিখেছেন। স্নেহাশিস পালিতের কবিতা এগিয়ে চলো টা পড়ছি। খুব সুন্দর লিখেছেন। হ্যাঁ, তুমি ভালো আছো তো, তাহলেই হবে। এভাবেই তো চলছে অনাদিকাল, ব্যতিক্রম হলেই আবার তো লাগবে। মানুষ, মনুষ্যত্ব, বিবেক, কথাগুলো শুনতে ভালো, বলতেও ভালো। মুখোমুখি হলেই সব ভাগবে, সব বিবর্তনের হিসেব রেখে চলে। সাক্ষী থাকে অজস্র ঘটনার, ভালো বা মন্দ আশ্রিত তার কোলে। কোন পথে কিভাবে থাক কৌতূহল, এগিয়ে চলো শুধু ছলে বলে আর কৌশলে। বাহ, ভীষণ ভালো লাগলো স্নেহাশিস দা। হ্যাঁ, আর কটা আছে গো? আর কটা আছে গো? আমার শুধু আর একটা অনুগল্প আছে। আর একটা অনুগল্প? আর একটা অনুগল্প? ব্যাস, তাহলে আমি একটা পড়ছি, শোনো। ব্যাস, তাহলে আমি একটা পড়ছি, শোনো। হ্যাঁ, পড়ো। আমি তো তখন থেকে পড়েই যাচ্ছি, আমার শেষই হচ্ছে না। আমি তো তখন থেকে পড়েই যাচ্ছি, আমার অশোক কবি অশোক ঘোষের লেখা, অশোক অশোক কবি অশোক ঘোষের লেখা আমার শব্দ ইকো হচ্ছে, মানে আমার নেটও ওয়ার্নিং দিচ্ছে। আমার শব্দ হচ্ছে, মানে আমার নেটও ওয়ার্নিং দিচ্ছে। মাগো তোমার চরণ আলতা বরণ, তোমার নয়ন মাগো তোমার চরণ আলতা বরণ, তোমার নয়ন অগ্নি স্নান। দশভুজে দশ প্রহরণ, পায়ের নিচে তীর্থস্থান। দশ প্রহরণ, পায়ের নিচে তীর্থস্থান। মাগো তুমি বোঝো, তুমি জানো সন্তানেরই মাগো তুমি বোঝো, তুমি জানো সন্তানেরই কষ্ট কি। প্রয়োজনে রক্ষাকালী হাতে রণ, প্রয়োজনে রক্ষাকালী হাতে রণ দুন্দুবি। বিপদ কালে ডাকলে তোমায়, বিপদ কালে ডাকলে তোমায় ত্রাণ পাবো পরিত্রাণ। পায়ের নিচে তীর্থস্থান, পায়ের নিচে তীর্থস্থান। মাগো তুমি খোঁজো, তুমি দেখো, মাগো তুমি কোথায় মানুষ, দেখো কোথায় মানুষ দানবময়। তোমার অমোঘ অস্ত্রাঘাতে মন কালিমা মুক্ত হয়। জমাট বাঁধা অন্ধকারও তোমার আলোয় হবেই ম্লান। দশভুজে দশ প্রহরণ, পায়ের নিচে তীর্থস্থান। দশভুজে দশ প্রহরণ, পায়ের নিচে তীর্থস্থান। তুমি পড়ো। খুব সুন্দর কবিতাটা। হ্যাঁ, কিন্তু ইকোর জ্বালায় তো কিছুই হলো না, আমিও ঠিক মতো পড়তে পারলাম না। অনুগল্প উঠোন, কবি
হ্যাঁ, কিন্তু না, কথা শিল্পী হলো না। দীপক কুমার না মাইতি। না ইকো হয়নি খুব একটা, আমিও ঠিকমতো পড়তে পারলাম না। না ইকো হয়নি, ইকো হয়নি। হ্যাঁ হ্যাঁ, তুমি দীপক যার কুমার হ্যাঁ, মাইতির দীপক কুমার মাইতি লেখা উঠোন। না, কথা শিল্পী দীপক কুমার মাইতি। কথাশিল্পী দীপক কুমার মাইতির লেখা উঠোন। হ্যাঁ। 51টি পরিবার ছিল আমাদের। তুমি যার হ্যাঁ, দীপক কুমার মাইতি। গল্প উঠোন, অনুগল্প। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ো পড়ো। শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছো তো পাচ্ছি, কথা? পড়ো। হ্যাঁ, পাচ্ছি শুনতে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ো পড়ো। বাড়ির মাঝখানে ছিল। হ্যাঁ, পাচ্ছি, পড়ো। পড়ছি। হ্যাঁ, পাচ্ছি শুনতে। বাড়ির মাঝখানে ছিল, পড়ছি গল্পটা। হ্যাঁ, পড়ো পড়ো। 51টি পরিবার ছিল আমাদের। বাড়ির মাঝখানে ছিল বিশাল উঠোন। দিনের বেলা দুপুরে শুকোতে বিউলির ডালের বড়ি ও নানা ধরনের আচার, পাশে নানা ধরনের শুকোতো নুন লঙ্কা মাখা আম, তেঁতুল আর কদবেল। প্রথম বিকেলে দিদিরা বৌদিরা পরচর্চার আড্ডায় মাঝে বসিয়ে খেতেন ওগুলো। ছোটরাও ভাগ পেত। পরন্ত বিকালের রোদে মা কাকিমা ও দিদিরা কুলোয় চাল বাছতে বাছতে শুকিয়ে নিতেন নিজেদের চুল। তাদের মজলিস নিয়ে তুমুল তর্ক চলতো তাদের মধ্যে। বাল্য বিধবা পিসি দিদা ধমক দিয়ে বলতেন, তোদের তর্ক কি থামবে না? রাত হলো, খেতে হবে না? মা বলতেন, রাজা উজির মরু, নির্বাচনে কে জিতবে ঠিক হোক, তারপর তো খাওয়া। দুজনে সব তর্কে জল ঢেলে দিতেন। তারপর উঠোনে গোল হয়ে বসে সকলে রাতের খাওয়ার সারতে মা কাকিমাদের খাওয়ার পরিবেশন করতেন। আর খাওয়ার স্বাদ নিয়ে বড়রা মা কাকিমাদের পিছনে লাগতেন। বড্ড ভালো লাগতো। সময়টা নদীর জলের মতো বয়ে চলেছে। আজ উঠোনটা অনেক খণ্ডে বিভক্ত। অনেকগুলো অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে উঠোনে। উঠোনে সকাল সন্ধেগুলো কেমন চুপচাপ, মজলিস আর বসে না। টিভিতে কারা যেন রোজ সন্ধে জুড়ে তুমুল তর্ক। সেই শব্দ মাঝে মাঝে অন্য ঘর থেকে ভেসে আসে, কিন্তু তাতে তেমন কোনো ভালো লাগা নেই। মনটা কেবলই খুঁজে বেড়ায় পুরনো অখণ্ড উঠোনটাকে। ওখানে যে অনেক সুখ স্মৃতি বন্দী হয়ে আছে। বেজে ওঠে মুঠো ফোন। ওপারে একজন বলে, স্যার কাল সকালে আসছেন তো? এবারে স্বাধীনতা দিবসের পতাকাটা আপনাকেই তুলতে হবে। মনটা ভারী হয়। আবার একটা উঠোন হারানোর দিন। খুব ভালো লিখেছেন, একদম মানে বাস্তব চিত্র। সত্যি আমরা না সত্যি খুব মিস করি সেই আগের 51টি পরিবার, বড় উঠোন, অনেক ভাই বোন একসাথে থাকা। এই দীপকদা, আমি তো এই দীপক কুমার মাইতি মিস করি। হ্যাঁ, এই দীপক কুমার মাইতি ওনার পরিচয় একটু দেই। অ্যাকচুয়ালি এই দীপক কুমার মাইতি দুটো পত্রিকা চালান। দীপক কুমার মাইতি ওনার দুটো পত্রিকার উনি সম্পাদক। উনি দীর্ঘদিন ধরে দুটো পত্রিকা সম্পাদনা করছেন। দুটো পত্রিকার উনি সম্পাদক, দীর্ঘদিন ধরে শিক্ষক ছিলেন, দুটো পত্রিকা সম্পাদনা করছেন। এখন উনি রিটায়ার্ড। পেশায় শিক্ষক ছিলেন, শিশুদের জন্য, একদম শিশুদের জন্য আন্ডার 15 উনি রিটায়ার্ড। একটা রেগুলার প্রতি বছর বিনা পয়সায়, কারো কাছে কোনো রকম সাহায্য নেন না, একদম শিশুদের জন্য একটা পত্রিকা বের করেন। শিশুদের রেগুলার প্রতি বছর বিনা পয়সায়, কারো কাছে কোনো রকম সাহায্য নেন না, নিজের ডাক খরচে, মানে নিজে পয়সা খরচ করে, এবং শিশুর কাছে নিজের ডাক খরচে, নিজে পয়সা খরচ করে ছোট্ট লেখক
কাছে মানে ওই সাহিত্যিক লিখেছেন, সাহিত্য চর্চা করছেন, তার কাছে ওই লেখক পত্রিকাটা পাঠিয়ে দেন। সাহিত্যিক এই সাহিত্য ওনার প্রচেষ্টা প্রতিনিয়ত চলছে, পত্রিকাটা পাঠিয়ে দেন। এই আর একটা দিশারি বড়দের জন্য প্রতিনিয়ত চলছে, আর একটা দিশারি বড়দের জন্য। তো উনি সাধারণত গল্পই লেখেন, উনার গল্প লিখতেই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর গল্প লেখেন সাধারণত। আচ্ছা রমেশ দা চলে আসুন, রমেশ দা লিংক দিলেন আবার চলে গেলেন কেটে বেরিয়ে। গল্প লিখতেই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর গল্প লেখেন। আচ্ছা রমেশ দা চলে আসুন, রমেশ দা লিংক দিলেন আবার চলে গেলেন কেটে বেরিয়ে। আচ্ছা তোমার কি আর আছে, তোমার অবশিষ্ট কিছু আছে আর না শেষ? তোমার শব্দ আছে না? না আমার আর কিছু নেই। তোমার কি নেই? আমার আর তাই তো, কিছু নেই। তোমার অবশিষ্ট কিছু আছে আর না না? না না আমার শেষ। আচ্ছা তোমার শব্দ আসছে না? আমার শেষ নেই তাই তো? নেই। তাহলে রমেশ দা আসছেন না কেন? আচ্ছা রমেশ দা এলেই তো হয়, রমেশ দা এলে তাহলে রমেশ দা আসছেন না কেন? দিতে পারলে শান্তি। আমার রমেশ দা এলেই তো হয়, রমেশ দা এলে রমেশ দা তা শেষ করে দিতে পারলে শান্তি। কিন্তু আমার তো পুরো কথা স্ট্যাচু ইকো হয়ে গেছে হচ্ছে। ছবি, নড়াচড়াও নেই, হ্যাঁ। কিচ্ছু নেই। আর আমার ইকো হচ্ছে, কি জ্বালা। কিন্তু আমার কথা ইকো হচ্ছে। হ্যাঁ আমি নিজে শুনছি আমার কথা, আবার আর আমার ইকো হচ্ছে। আবার ঠিক হলো। তো তোমার কি কিছু বাকি আছে? তাহলে পড়ে নাও। আমি নিজে শুনছি আমার কথা, আমার তো ভালো বাকি তো। আছে, কিন্তু এটা অনেকটাই বড় কবিতা। এটা পড়তে গেলে এরকম পড়ে ইকো নাও। হলে আমার পড়ার পেশেন্স নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে থেমে থেমে পড়তে হচ্ছে। আমার তো বাকি আছে, যেন না থামলে বোধহয় ইকোটা আমার কানে আবার ফিরে আসবে, বড় কবিতা চেপে বসবে। এটা পড়তে গেলে এরকম ইকো হলে আমার পড়ার পেশেন্স নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে থেমে থেমে পড়তে হচ্ছে, মনে হচ্ছে যেন না থামলে বোধহয় ইকোটা আমার কানে আবার ফিরে আসবে, শব্দের করে শব্দ চেপে বসবে। হ্যাঁ চলে এসো। তুমি কান হ্যাঁ, থেকে হেডফোনটা হ্যাঁ। খুলে দাও। কান থেকে কান হেডফোনটা থেকে খুলে দিয়ে না, পড়ো। হেডফোনের আমরা সমস্যা, কিন্তু তোমার ইকো শুনছি না। হেডফোনের সমস্যা হচ্ছে না, এতক্ষণ তো হয়নি, 2 ঘন্টার উপরে প্রোগ্রাম করলাম। আমরা তোমার ইকো শুনছি না। আচ্ছা ঠিক আছে, হেডফোনটা শোনো খুলে আমি দাও, কান পড়ছি, থেকে আমি দিয়ে পড়ো। পড়ছি শোনো। শেষ একটা গান শুনিয়ে শেষ করবো আজকে, যেহেতু শেষ নবমীর। হ্যাঁ হ্যাঁ কান থেকে হেডফোনের তপতি, কবি তপতি দাসের হেডফোনের সমস্যা হচ্ছে না, কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি, 2 ঘন্টার উপরে প্রোগ্রাম করলাম। শিরোনাম, আচ্ছা ঠিক আছে, এখন কবিতা আমি পড়ছি শোনো। শেষ একটা গান শুনিয়ে শেষ করবো আজকে, যেহেতু শেষ নবমীর। এখন কবিতা কান্না নদী, কবি তপতি দাসের নদীতে একটা দুঃখ নৌকা, কবিতা আমি পাঠ করে বইছে উজানে একাকী, টলমল করে সম্পর্ক বেসামাল, দুঃখ ঢেউ বুকের ভেতর উতাল পাতাল। শিরোনাম, ভেসে যেতে যেতে ভিড়েছে সে ডাও, অচানা অজানা দিকচক্র বালে, যেথা সন্ধ্যা নামে ধীরে, নিকষ কালো অন্ধকারের কলস উল্টে দিয়ে। এখন কবিতা পৃথিবীতে সে নদীতে দুঃখ নৌকা, বইছে উজানে একাকী, টলমল করে সম্পর্ক বেসামাল, দুঃখ ঢেউ বুকের ভেতর আধ্যাত্মিকতায়, শ্মশানের উষ্ণ বাতাসে ভেসে যেতে যেতে জীবন মেলাচ্ছে মহাশূন্যের রহস্য পথে। গোরস্থানে দাফন করা চাপা কান্না গুমড়ে মরে মাটি চাপা কবরের তলে, কবিতার পঞ্চ ইন্দ্রিয়ে উল্টে দিয়ে পোশাকা ছড়ানো সুখ দুঃখ পল্লবিত হয়ে ঝরে পড়ে তুমি আমি মাটির মানুষ হয়ে, এখন কবিতা কান্না নদী। জন্মলগ্নে থরথর করে কেঁপে ওঠে, তারপর সব কথা স্মৃতিকথা হয়ে কবিতা থামে শেষের কবিতাতে।
ছন্দে ছন্দে অতীতের অন্ধকারে অক্ষর শব্দ বিন্যাসে এই কথা শুনে ভাবে মনে মনে পৃথিবী যা দিতে পারে দুঃখ নৌকো কি তার সবটুকু বয়ে নিয়ে যেতে পারে প্রতিধ্বনি আসে না ফিরে অপেক্ষারত দুঃখীর ঘরে কাঁদছে কবিতা এখন একাকিত্বের জ্বালাতে ঝরে পড়ে তুমি ওই দেখো কবিতার মাটির কান্না নদীতে দুঃখ নৌকো গেল ভেসে উজানে জন্মলগ্নে পেয়েছে বুঝিছে সুখের সন্ধান জীবন খাতায় পাতায় পাতায় লেখা সুখ দুঃখের কবিতাতে শেষের কবিতাতে ছন্দে ছন্দে অতীতের অন্ধকারে অক্ষর শব্দ বিন্যাসে এই কথা শুনে ভাবে মনে মনে পৃথিবী যা দিতে পারে দুঃখ নৌকো কি তার সবটুকু বয়ে নিয়ে যেতে পারে প্রতিধ্বনি আসে না ফিরে অপেক্ষারত দুঃখীর ঘরে কাঁদছে কবিতা এখন একাকিত্বের জ্বালাতে ওই দেখো কবিতার কান্না নদীতে দুঃখ নৌকো গেল ভেসে উজানে পেয়েছে বুঝিছে সুখের জীবন খাতায় পাতায় পাতায় লেখা সুখ দুঃখের কবিতাতে অসাধারণ লেখা। তুমি একটা গান গাইবে শেষ দিন? খুব ভালো লেখা। ছোট্ট একটা গান গাও, তারপরে একটা মৌর গান শুনে শেষ করবো। একটা গান করো। ভীষণ ইকো হচ্ছে, তুমি শোনো না, তুমি কানে নেওয়ার দরকার নেই এটা। হ্যাঁ, তুমি এটা মুখে নিয়েই শুরু করবে, কারণ ইকোটা শুনলে তোমার গানের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তুমি একটা গান গাইবে শেষ দিন? কেন, মৌ গাইবে তো, আমি আজকে আর গাইছি না। ছোট্ট একটা গান গাও। মৌ আছে তো, গাইবে তো। তারপরে একটা মৌর গান শুনে শেষ করবো। না, মৌ গাক, আমি আর আজকে গাইছি না। একটা গান করো। দাঁড়াও, খাতা লাগবে। ভীষণ ইকো হচ্ছে, তুমি শোনো না, তুমি কানে নেওয়ার দরকার নেই এটা। হ্যাঁ, তুমি এটা মুখে নিয়ে শুরু করবে, কারণ ইকোটা শুনলে তোমার গানের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। একটা নজরুল গীতি গাইছি, জানি না আমি তৈরি নই, তবুও গাইছি। মুসাফির মোচরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মোচরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। আপনি
ফুটেছিল ফুল আপনি, ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া গিয়াছে আপনি ঝরিয়া মশাল পিয়ায় রে পাগল একে দুরাশা জলে তুই বাঁধিবি বাসা রে পাগল একে দুরাশা জলে তুই বাঁধিবি বাসা মেটে না হেথায় পেয়ে আশা মেটে না হেথা নাই ত্রিষাদরিয়া হেতা নাই ত্রিষাদরিয়া মুসাফির মোচড়ে আখি জল ফিরে চল আপনারে নিয়া রে নিয়া। এবার মৌ করুক, শুনতে পেলে কি কিছু? হ্যাঁ, পুরোটাই শোনা গেল? হ্যাঁ, শোনা গেছে পুরোটা। তুমি শোনো, এখন মৌ গাইছে, তুমি বসে শোনো একসঙ্গে সবাই মিলে। হ্যালো, শোনা গেল? হ্যাঁ, শোনা গেছে, শোনা গেছে। এখন মৌমিতা দাসের গলায় শেষ সঙ্গীতটা আমরা শুনি। নমস্কার। শোনা গেল? হ্যালো, হ্যাঁ, খুব ভালো শোনা গেছে, খুব ভালো শোনা গেছে, খুব ভালো গেয়েছো। শুরু হ্যালো। করছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমারটা শুনতে পাবে তাহলে? বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, কিছু চাওয়া দুয়ার তুমি শোনো, এখন মৌ গাইছে, তুমি বসে শোনো একসঙ্গে সবাই মিলে। হ্যাঁ, শোনা গেছে। কিছু শুভ মহানবমী। ভালো শোনা গেছে, থ্যাংক ইউ। তোমায় আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বলছি, তোমায় আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো করো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, করো। কিছু চাওয়া মনের দুয়ার এসেছে ফাগুন, এখন সবই আমার পানে, কিছু চাওয়া দেব দেব প্রেম চুপ্র জীবন
এসেছে ফাগুন, এসেছে ফাগুন, এখন সবই দেবার পালা, দেব কিছু চাওয়াতে আসো দেব জীবন সাগর তরণী যাওয়ার মনে এসেছে এখন সবই দেবার পালা, দিয়েছি নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ, আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, শুভরাত্রি।